কিন্তু ভারত কিন্তু এই সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হয় নাই, আপনারা চেঞ্জ হয়েছেন, ভারত ভারতের আগের মতোই আছে। তার মানে জি। আপনারা কিছু কড়া কথা বলছেন, ইলিশও দিচ্ছেন। গত সরকার কড়া কথা বলতো না, ইলিশ দিত। আপনারা কড়া কথা বলছেন, ইলিশ দিতেন। এটা কি একটা সিম্বলিক যে আপনারা ভারতের সাথে একই রকম সম্পর্ক রাখবেন, শুধু কিছু কড়া কথা মাঝখানে বলবেন? ব্যাপারটা কি এরকম? নো নো, আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি যখন এই ব্যাপারটা ইনভেস্টিগেট করেছি তখন কতগুলা কথা বলা হয়েছে, এগুলো কিন্তু আমার কথা না, আমি মানে রপ্তানির পেছনে কথাগুলো শুনতে চেয়েছি। তখন একটা কথা বলা হয়েছে যে আমি যেটা যেটা ইনভেস্টিগেট করে বা জিজ্ঞেস করে জেনেছি, সেটা হচ্ছে আমাদের ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল, এই বিপ্লবে পশ্চিমবঙ্গের মানুষের সমর্থন ছিল। তারা আমাদের ওখানকার দূতাবাসের সামনে কর্মসূচি পালন করেছে। পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী ছিল তিনি অত্যন্ত কড়া ভাষায় আমাদের তৎকালীন প্রধানমন্ত্রীর সমালোচনা করেছিলেন, এবং এটা নিয়ে একটা টানাপোড়েনের সৃষ্টি হয়েছিল। এবং আমাদের এই ইলিশটা প্রধানত পশ্চিমবঙ্গের মানুষের জন্য যাচ্ছে, এগুলি কিন্তু আমার যুক্তি না, আমি যেসব কথা শুনেছি। আরেকটা কথা বলা হয়েছে, মোট যে ইলিশ রপ্তানি করা হচ্ছে সেটা হচ্ছে 0.29%। এগুলি অন্য পক্ষের কথা। এবং সবচেয়ে বড় যে কথাটা বলা হয়েছে, ভারতের সাথে আমরা সম্পর্ক মানে রিঅ্যালাইনমেন্ট করতে যাচ্ছি, আমরা একটা ভারসাম্যমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করার দিকে যাচ্ছি। সেখানে আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে আদানির বিদ্যুৎ কেন্দ্র, রামপাল কেন্দ্র, আমার বর্ডার কিলিং। সেখানে আমি একটা অপেক্ষাকৃত লঘু বিষয়ে আমি তাকে একটা মেসেজ দিতে চাই না যে আমি তোমার সাথে খুব হোস্টাইল। আমি ওই ভারসাম্যমূলক সম্পর্কের সৃষ্টি করার প্রয়াস হিসাবে আমি এই পশ্চিমবঙ্গের মানুষের ইলিশের যে বিয়েটা আছে, এই ছোট একটা জিনিস নিয়ে আমি তাকে আঘাত করতে চাই না। ছোট জিনিস ওই আমি আপনাকে বলা আমার ইনভেস্টিগেশনের বক্তব্য। আমার মনে হয় যে প্রফেসর আসিফ নজরুল আপনি ঠিকই বলেছেন। আমরা জানি যে বাংলাদেশের একজন কবি, লেখক, চিন্তক ব্রাত্য এই কথা বলেছেন। যেহেতু মমতা ব্যানার্জি এখন তার দেশে বা তার প্রদেশে একটি ধর্ষণ কাণ্ড নিয়ে খুবই বিপজ্জনক অবস্থায় আছেন, তাকে আসলে সেভ করার জন্য আপনারা ইলিশ মাছ দিচ্ছেন, এবং তাতে মোদী সরকার একটু বিরক্ত হবেন, বিব্রত হবেন, সেটাও আপনাদের লক্ষ্য, এটা অনেকে বলছেন। অর্থাৎ না না, আমি সেভাবে বলতে চাচ্ছি না, আমি শুধু শুনেছি যে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের আন্দোলনকে সাপোর্ট করেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অত্যন্ত শক্তভাবে নিন্দা করেছেন। এটা ইলিশ পাঠানো বন্ধ মানে পশ্চিমবঙ্গের মানুষের সাথে হোস্টিলিটির মতো একটা, এটা আমি শুনেছি। আমরা পরের ইস্যুতে যাই। আমরা একই জায়গায় আপনি বলেছিলেন, আমি আপনাকে উদ্ধৃত করছি, এটাই ভারত প্রসঙ্গ, যে আমরা পত্র পত্রিকায় পড়ি 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতের ছেলেরা চাকরি করছে। আপনি সরকারে আসার পরে এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটেড মন্তব্য কি? ভারতীয় এখন কি করছেন? থ্যাংক ইউ। এটা আমি প্রথমে আপনাকে বলে রাখি, এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই। অনেকে এটা কনফিউশন ছড়ানোর জন্য, এটা আপনি ক্লিয়ার আছেন, এটা আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই। এটা উপদেষ্টা হওয়ার আগে ভারতের যে বাংলাদেশের প্রতি বর্বর কিছু নীতি, সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম। এখন আপনাদের যে আপত্তিগুলো আসছে, প্রথম প্রশ্ন হচ্ছে এখানে 26 লাখ আছে কিনা। তাহলে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি, ফিনান্সিয়াল এক্সপ্রেসে 2009 সনে বলা হয়েছিল 5 লক্ষ ভারতীয় এখানে চাকরি করছে 2009 সনে। 2015 সনে ডেলি স্টারের রিপোর্ট, 2015 আজকে থেকে 9 বছর আগে, সিপিডি বলেছে রেমিটেন্স পাঠানোর দিক থেকে বাংলাদেশ হচ্ছে পঞ্চম। 2013 সনে $3.71 বিলিয়ন, $3.71 বিলিয়ন 2013 সনে পাঠানো হয়েছে। এবং সেই রিপোর্টে বলা হয়েছে এটা অফিসিয়াল ফিগার, আনঅফিসিয়াল ফিগার এর চেয়ে আরো অনেক বেশি। এখন আপনি বলেন, যদি এরকম কোনো অ্যামাউন্ট থাকে যে আনঅফিসিয়াল ফিগার মিলে যদি এটা ধরেন ডাবলই ধরি আমি, তাহলে প্রায় $8 বিলিয়ন পাঠানো হয়। হ্যাঁ, এখন এই বিপুল পরিমাণ রেমিটেন্স যারা পাঠায় ভারতে যদি পাঠানো হয়, ওরা কি ভারতীয় না অন্য দেশের? তার মানে বিপুল পরিমাণ ভারতীয় এখানে আছে। আমি যে আপনাকে ফিগারটা বলেছি 26 লাখ, সেটা হচ্ছে কম হতে পারে, আবার বেশি হতে পারে, এক্সাক্ট চিত্র আমরা জানি না। কেন জানি না? আপনাকে আমি আরেকটু বলি না, আরেকটু বলি আপনাকে কেন জানি না। আজকে দেখবেন সালমান এফ রহমান সাথে এনএসআই চিফের একটা বক্তব্য ভাইরাল হয়েছে, আপনি ফেসবুকে খুঁজতেই পাবেন, টেলিফোন রেকর্ড তখনকার সময়। সেখানে উনি বলছেন যে বিভিন্ন সেক্টরে, বিশেষ করে সফটওয়্যার সেক্টরে অনেক লোকজন আসে যাদের জন্য ওয়ার্ক পারমিট দরকার হয় না, তারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসাবে আসে। এবং উনি ধমক দিচ্ছেন এনএসআই চিফকে যে বিডার অনুমোদন এখানে লাগে না, তুমি এখানে সিকিউরিটি জিনিস দেখবা, তুমি অন্য জিনিস দেখবা কিনা, দেখবা কেন? এবং উনি কিন্তু খুব ক্যাটাগরিক্যালি ভারতের কথা বলে না এখানে। কিন্তু আপনি আমাকে বলেন, আপনি মানে পারসিভ করে দেখেন যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অনেক আসছে, অনুমোদন লাগে না, এটা সালমান এফ রহমান কোন দেশের ক্ষেত্রে বলতে পারেন? হতে পারে চায়নার ক্ষেত্রে বলতে পারেন, কিন্তু চায়নার ক্ষেত্রে যদি না লাগে তাহলে নিশ্চয়ই ভারতের ক্ষেত্রে লাগতো না, কারণ ভারতের প্রতি তো আমাদের একটা নতজানু নীতি ছিল। এই সমস্ত জিনিস যদি আপনি অ্যাড করেন, আমরা একটা কনক্লুশনে আসতে পারি, বিপুল পরিমাণ ভারতীয় আনডকুমেন্টেড এখানে কাজ করছে।